আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো আটা দিয়েই বেকারি স্টাইল একদমই সহজে গ্যাসের চুলায় সিলভারের পাতিলে বনরুটির রেসিপি। আপনারা ঘরে থাকা আটা দিয়েই খুব সহজে তৈরি করতে পারবেন এমন নরম তুলতুলে বেকারির মতো বনরুটি। রেসিপিটা পারফেক্টলি পেতে হলে অথবা বাসায় আপনারা পারফেক্টলি যদি এই বনরুটিটা বানাতে চান, অবশ্যই রেসিপিটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। রেসিপিটা সম্পূর্ণ ভালো করে দেখে তারপরে রেসিপিটা তৈরি করবেন বা বাসায় ব্রেড তৈরি করবেন, এতে করে ব্রেডটা একদমই ইনশাল্লাহ পারফেক্ট হবে। বনরুটির জন্য এখানে আমি একটা বড় বল নিয়ে নিয়েছি। প্রথমে আমাদের যেটা করতে হবে, বনরুটির জন্য একটা ডো তৈরি করতে হবে। আর অবশ্যই আপনারা যে পাত্রটা নেবেন আটাটা মাখানোর জন্য বা ডো করার জন্য, সেটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন। নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ একদমই কুসুম গরম পানি। পানিটা এমন গরম হতে হবে যাতে আপনার আঙ্গুল পানিতে দিলে আপনার গরমটা সহ্য হয়। এর মধ্যে এখন দিয়ে দিব প্রায় 3 চা চামচের মতো চিনি। আপনারা চাইলে এখানে লাল চিনিটাও ব্যবহার করতে পারবেন সমপরিমাণে। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে গরম পানির পরিবর্তে কুসুম গরম লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। এরপর নিয়ে নিচ্ছি ইস্ট। আমি এরকম বোতলের ইস্ট ব্যবহার করছি। আপনারা বাজারে যে কোনো কনফেকশনারি দোকান থেকেই এই ইস্ট কিন্তু কিনতে পারবেন। দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ ইস্ট, ভালো করে মিশিয়ে নিলাম। এবার নিচ্ছি নর্মাল টেম্পারেচারের বা স্বাভাবিক তাপমাত্রার একটা ডিমের সাদা অংশ। আমি আজকে এই একটা ডিম দিয়েই কিন্তু ব্রেডটা তৈরি করব। ডিম যদি নর্মাল ফ্রিজে থাকে, সেই পর্যায়ে ব্রেড তৈরির 1 ঘন্টা আগে ডিমটা বাইরে রেখে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসবেন। কুসুমটা আমি আলাদা করে রাখছি, ব্রেড তৈরিতে আমার একদম শেষ পর্যায়ে কাজে লাগবে। এখন সাদা অংশ এবং ইস্টের পানি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি আটা দিয়ে এই রুটিটা তৈরি করছি, আর এই পাত্রেই আমি 2 কাপ পরিমাণ আটা নিচ্ছি। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আটা এখানে নিচ্ছি। আপনারা চাইলে মেজারমেন্ট কাপ না থাকলে আপনারা ঘরে থাকা সাধারণ কাপ দিয়েও, চায়ের কাপ দিয়েও কিন্তু মেপে 2 কাপ পরিমাণ আটা নিতে পারবেন। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে 3 টেবিল চামচ ঘি অথবা মেল্টেড বাটারও দিতে পারবেন। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ। লবণটা আপনার স্বাদ বুঝে দেওয়ার চেষ্টা করবেন, এর থেকে একটু বেশিও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এখন হাতেই ভালো করে মথে নিচ্ছি। এই ময়ানটা খুব ভালো করে করতে হবে। পারফেক্ট একটা ব্রেড পেতে হলে অবশ্যই সব উপকরণ ঠিকমতো দিতে হবে, চুলার আঁচ ঠিক রাখতে হবে এবং ময়ানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে হবে বা এর উপর অনেক গুরুত্ব দিতে হবে। প্রায় 10 মিনিটের মতো আমি ভালো করে বাটির মধ্যে রেখেই এইভাবে মথে নিচ্ছি। ডোটা একদমই শক্ত হবে না, নরম স্টিকি হবে বা হাতে লেগে লেগে যায় এমন হবে। খামিরটা যতটা আঠালো হবে বা এরকম হাতে লেগে লেগে যাবে, ততই কিন্তু রুটিটা সফট হবে, সুন্দরভাবে ফুলবে। কোনোভাবে যেন ইস্ট দলা পেকে না থাকে অথবা চাকা ধরা না থাকে, সেজন্য এভাবে ভালো করে মথে নিতে হবে। যে পর্যায়ে হাতে অতিরিক্ত এভাবে লেগে যাবে, ভালো করে মথা যাবে না, সে পর্যায়ে আপনারা চাইলে চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে পারেন। আমি এভাবে 10 মিনিট ভালো করে মথে নিয়েছি। এরপরে আরও 5 মিনিট আমি এভাবে রেখে স্ল্যাবের উপরে রেখে ভালো করে এভাবে বাড়ি দিয়ে নিচ্ছি। আমরা কাপড় যেভাবে কাচি, জোরে জোরে বাড়ি দিয়ে সেভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার করে বাড়ি দিতে হবে বা আঁচড়িয়ে নিতে হবে। যারা বেকারিতে রুটি তৈরি করেন তারা কিন্তু প্রচুর পরিমাণে মথেন বা ভালো করে এটা ময়ান দেন। ময়ানের উপরেই কিন্তু ব্রেডটা খুব সুন্দরভাবে ফোলে বা সফট হয়, অনেক জালিদার হয়। আমি যেভাবে ময়ান করছি চেষ্টা করবেন এভাবেই ময়ানটা করে নিতে। তো এভাবে আমি প্রায় 5 মিনিটের মতো ময়ানটা করে নিয়েছি।
কোনোভাবেই কিন্তু টাইমটা স্কিপ করা যাবে না। আপনারা চেষ্টা করবেন প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে ময়ানটা করতে। হাতে লেগে লেগে যাবে, তারপরেও এভাবে চেষ্টা করে যেতে হবে। চাইলে হালকা একটু হাতে তেল মেখে নিতে পারেন, নিয়ে তারপর এভাবে ময়ান দিতে হবে। আর কিছুক্ষণ মাখানোর পরেই কিন্তু দেখবেন আস্তে আস্তে ময়ানটা বা খামিরটা একটু শক্ত হয়ে আসছে। এখন যে পাত্রে আমি ফোলার জন্য বা রেস্টে রাখবো ময়ানটা বা খামিরটা, সেইখানে আমি অল্প একটু সয়াবিন তেল মাখিয়ে গোল করে এই খামিরটাকে ভালোভাবে গোল করে রেস্টে রাখছি। ভালোভাবে গোল করে দিতে হবে যাতে কোনো সাইডে উঁচু নিচু না থাকে, বাতাস বের হওয়ার সাইড না থাকে। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাঘরে চুলা দুটো জ্বালিয়ে দিয়ে চুলার পাশে রাখছি। এতে করে চুলার যে গরম ভাবটা আছে, রান্নাঘরটা গরম হওয়ার পরে সুন্দরভাবে খামিরটা ফুলবে। এবং এর উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি যাতে কোনো প্রকার বাতাস প্লেটের সাইড দিয়ে বাটিতে ঢুকতে না পারে। ফিরে আসছি প্রায় 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমরা দেখব আটার খামিরের কি অবস্থা। আটার খামিরটা এই পর্যায়ে একদম ফুলে ডাবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনারা যদি ইস্ট একটু পুরনো নেন অথবা একটু সময় বেশি লাগে তাপমাত্রার জন্য, সে পর্যায়ে অবশ্যই অপেক্ষা করবেন আটার যে খামি সেটা ডাবল হয়ে ফুলে যাওয়ার জন্য। খামিরটা ভালোভাবে না ফুললে কিন্তু ব্রেডটা মোটেও ভালো হবে না। সো টাইমটা একটু বেশি দিয়ে হলেও আপনারা রেস্টে রাখবেন যাতে ব্রেডের খামিরটা এরকম ফুলে যায়। ফুলে যাওয়ার পর এভাবে আরও কিছুক্ষণ ময়ান করে নিতে হবে 2-3 মিনিট। যত সুন্দর করে খামিরটা ময়ান হবে ততই কিন্তু ব্রেডটা ভালো হবে, পারফেক্ট হবে। আপনি দেখতেই পারলেন যে আমি এতক্ষণ অনেকক্ষণ ধরে আমি খামিরটা খুব সুন্দরভাবে ময়ান দিয়েছি। এবার ভালোভাবে গোল করে এখানে রাখছি। আপনারা চাইলে আমরা যেভাবে আটা রুটি তৈরি করি লম্বাটে করেও কয়েকটা ভাঁজ দিয়ে নিতে পারেন। যেহেতু আমি গোল বন তৈরি করব, সেজন্য আমি এখানে খামিরটা ভাগ করে নিচ্ছি। আমার প্রয়োজন 7টি বল, সেজন্য আমি এই খামিরটাকে 7 ভাগে ভাগ করে নিচ্ছি সমানভাবে। তো সমানভাবে ভাগ করে নেওয়ার পরই আমি এভাবে সব কয়টা ভাগকে একদম গোল গোল করে বল তৈরি করে নিচ্ছি। যেমনি আমরা রেস্টে রেখেছিলাম সেমনি গোল করে নিচ্ছি। কোনোভাবেই যেন সাইডে বাতাসটা বের হয়ে না থাকে, এবড়ো থেবড়ো না থাকে, সুন্দর করে গোল করে নিতে হবে। এতে করে ব্রেড যখন ফুলবে খুব সুন্দরভাবে সমান হয়ে ফুলবে, ব্রেডটা দেখতেও সুন্দর লাগবে। তো এরকম করে আমি সবগুলো ভালো করে গোল করে নিচ্ছি। তো এরকম করে সবগুলো ব্রেডের বল আমার তৈরি করা হয়ে গেল। আমি প্রথমে চেয়েছিলাম এই থালার মধ্যেই ব্রেডগুলো করতে বা বেক করতে, কিন্তু পরে চিন্তা করলাম আর একটু ছোট পাত্রে আমার দেয়া প্রয়োজন, বা এত বড় পাত্রে আমি দেব না, একটু ছোট পাত্রে দেব। তো সে পর্যায়ে আমি এরকম একটা স্টিলের বল নিয়ে নিয়েছি। আপনারা ঘরে থাকা স্টিলের বল, স্টিলের প্লেট অথবা সিলভারের যে কোনো পাত্রে বা প্লেটে আপনারা বেক করতে পারেন। তবে অবশ্যই সেই স্টিলের বা সিলভারের পাত্রের কোয়ালিটিটা একটু ভালো হতে হবে। তা না হলে যদি নিম্নমানের হয় সে পর্যায়ে কিন্তু চুলার তাপে অনেক সময় স্টিল বা সিলভার কালো হয়ে যায়। তো আমি এই বলের মধ্যেই সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার রেস্টে থাকা যে বানগুলো সেগুলো দেখেন এখন ফুলে কিন্তু প্রায় অনেকটাই ডাবল হয়ে গেছে। এখন একটা একটা করে তুলে আমি বলের মধ্যে সাজিয়ে নেব। দেখে হয়তো বুঝতে পারছেন একদমই সফট হয়ে গেছে ফুলে। এখন চাপিয়ে চাপিয়ে সবগুলো নিচ্ছি। মাঝখানে যে বলটা দেবেন সেটা কিন্তু একটু উঁচু করে দেবেন, এতে করে ফোলার পর দেখতে সুন্দর লাগবে। তো সবগুলো আমি এভাবে করেই সাজিয়ে নিলাম। আর অবশ্যই ঢেকে রাখার চেষ্টা করবেন। বাতাসের সংস্পর্শে বা ফ্যানের নিচে থাকলে কিন্তু ব্রেডের বা এই বলের উপরে একদম শক্ত প্রলেপ পড়ে যাবে। এই দিকে আমি একটা বড় সিলভারের পাতিল চুলায় ফুল আঁচে বসিয়ে রেখে গরম হতে রেখেছি।
আর আমি যে একটা ডিমের কুসুম রেখেছিলাম সেই কুসুমটাকে ভালো করে এখন ফেটিয়ে নিচ্ছি। এই কুসুমটা আমি এখন ফুলে যাওয়া বলগুলোর মধ্যে দিব। আপনারা চাইলে সিলিকনের যে ব্রাশগুলো থাকে সেগুলো দিয়ে দিতে পারবেন। আমার কাছে যেহেতু সিলিকনের কোনো প্রকার ব্রাশ নেই, তাই আমি চামচের সাহায্যেই ডিমের কুসুমটা মাখিয়ে দিচ্ছি। এই ডিমের কুসুমটা দেওয়ার ফলে ব্রেডটা উপরে খুব সুন্দরভাবে কালার আসবে। আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এটা দেওয়ার ফলে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি, সেই জন্য এইভাবে করেই আমি ব্রেড তৈরি করি। তো সব জায়গায় ভালো করে কুসুমটা মাখিয়ে নিচ্ছি। কোনো সাইডে যেন সাদা না থাকে সেভাবে করে সব সাইডে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে কুসুমটা খামির উপর দেওয়ার পরে কিন্তু খামিরটা একটু বসে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরবর্তীতে আবার ব্রেডগুলো ফুলে যাবে। তো এই পর্যায়ে কিছু সাদা তিল আমি সাজিয়ে দিচ্ছি, যেমন আমাদের বেকারি স্টাইল ব্রেডের মধ্যে থাকে। তো চাইলে আপনারা হালকা একটু কালো জিরাও ছিটিয়ে দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। বা সাদা তিল না থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই, এভাবেও তৈরি করা যাবে। তো পাতিলটা এ পর্যায়ে ফুল গরম হয়ে গেছে। এখন ব্রেডের উপরে খুব ভালো একটা কালার আসার জন্য বা বেকারি স্টাইল কালার আসার জন্য আমি এখানে কিছু লেখালেখির সাদা কাগজ দিয়ে দিচ্ছি, যেটা আমাদের সবার ঘরেই থাকে। এরপরে এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। যদি আপনার হাতের কাছে স্ট্যান্ড না থাকে সে পর্যায়ে আপনারা পাতিলের যে ঢাকনা থাকে ছোট, সেই ঢাকনা দিতে পারবেন। যে কোনো বা প্লেট বা থালাও দিতে পারবেন, বাটি দিতে পারবেন। তবে কখনো পাতিলের ভিতরে সরাসরি আপনারা ব্রেডের যে বাটিটা আমরা যেটার মধ্যে বেক করছি ব্রেড, সেটা সরাসরি পাতিলে বসাবেন না। যে কোনো কিছু উঁচু কিছু দিয়ে তারপর বাটিটা বসাতে হবে। তো বাটিটা আমি এখন এ পর্যায়ে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি এখন ঢাকনাটা ঢেকে দিব। ঢাকনাটা ঢাকার পর ঢাকনার পাশে দিয়ে অনেক সময় বাতাস বের হয়ে যায়, বাতাস বের হয় বা বাতাস ঢোকে, যার কারণে অনেক সময় বেকটা ঠিকমতো হয় না। সেই জন্য আমি এখানে মোটা একটা কাপড় 2 ভাঁজ করে এভাবে ঢেকে দিয়েছি এবং সাইডে সাইডে যে কাপড়টা ঝুলেছিল সেটাও এরকম উঁচু করে দিয়েছি। মোট কথা ঢাকনার ভেতরে যাতে বাতাস না যায় সেইভাবে করে ব্যবস্থা করে দিতে হবে। এতে করে খুব তাড়াতাড়ি ব্রেডটা বেক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঢাকনার উপরে কাপড়টা দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। চুলার আঁচটা মোটেও কিন্তু এ পর্যায়ে বাড়িয়ে রাখা যাবে না। চুলার আঁচটা আমি এই পর্যায়ে একদমই মিডিয়াম হিটে দিয়েছি। প্রথম ছিল ফুল হিটে আমি পাতিলটা গরম করে নিয়েছিলাম। পাতিলটা যখন ফুল গরম হয়ে গেছে, বাটিটা আমি বসিয়েছি, সে পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে 5 মিনিট রেখেছি। 5 মিনিট রাখার পরে আমি 5 মিনিট পরে চুলার আঁচটা একদমই লো হিটে দিয়েছি। স্বাভাবিক যে তাপমাত্রা একদমই কম দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরকম দিয়েই আমি প্রায় 40 মিনিটের মতো ব্রেডটাকে বেক করব। 40 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমরা দেখব আমাদের ব্রেডের কি অবস্থা। ঢাকনাটা খোলার সময় অবশ্যই সাবধান থাকতে হবে। আর দেখুন এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা একই আছে। তো চুলার আঁচটা আমি আর বন্ধ করিনি, এভাবেই ঢাকনাটা খুলে এখন দেখে নিব। মাশাআল্লাহ, আমাদের ব্রেড কিন্তু একদমই রেডি। উপরে অনেকটাই কালার এসে গেছে। আর আপনারা যদি এর থেকে একটু ডিপ কালার চান, চাইলে আপনারা আরও 5 মিনিট বাড়িয়ে চুলার উপর রাখতে পারেন একই আঁচে। এখন একটু চেক করে নিব যে ব্রেডটা সম্পূর্ণ ভেতর থেকে কুক হয়েছে কিনা বা একবারে ভেতর থেকে সেদ্ধ হয়েছে কিনা। মাশাআল্লাহ, কাঠিটা দেওয়ার পরপরই কাঠিটা একদমই শুকনো বের হয়েছে, কোনো প্রকার আঠালো ভাব রুটির ভিতর ছিল না। তার মানে ব্রেডটা আমার পারফেক্ট হয়ে গেছে, একদমই নরম তুলতুলে। এই পর্যায়ে দেখে খুবই ভাল লাগছিল। এখন আমি গরম গরম অবস্থায় একদমই সাবধানের সাথে নামিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে দেখাচ্ছি আমি যে পাত্রে বেক হতে দিয়েছিলাম তার অবস্থা কি। তো স্ট্যান্ডটা আমি নামিয়ে নিলাম এবং কাগজগুলো দেখাচ্ছি। দেখেন হালকা হালকা একটু পুড়ে পুড়ে গেছে। আর আমার চুলায় একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে চুলার এক সাইডে আঁচ উঠত। আমি কিন্তু একটু পরপরই পাতিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি যাতে সব সাইডে সমানভাবে আঁচটা লাগে। তো আপনাদের চুলায় যদি এরকম সমস্যা থাকে অবশ্যই আপনারা এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। আর এই দেখেন আমাদের ব্রেডটা নামিয়ে নিয়েছি।
ব্রেডটা কিন্তু এ পর্যায়ে অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবং চারপাশটা আমি ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছুরি দিয়ে ছাড়িয়ে না নিলে যেটা হবে, অন্য পাত্রে রাখতে গেলে দেখা যাবে রুটিটা ছিঁড়ে যাবে সাইড দিয়ে। তো রুটিটা আমি সুন্দরভাবে নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, রুটিটা খুব সুন্দর সফট হয়েছে, দেখতেও খুব আকর্ষণীয় হয়েছে। আমি A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনারা যদি এই রেসিপিটা ফলো করে ব্রেডটা তৈরি করেন, ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ব্রেডও পারফেক্ট হবে। একদমই নরম তুলতুলে, অসংখ্য জালিদার আর দেখতে খুবই সুন্দর ব্রেড হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রেসিপি সম্বন্ধে যে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।